দেখেন লম্বা মেরুদণ্ড হওয়ার জন্য কিন্তু, আচ্ছা এটাকে একটু এখানে নিয়ে আসেন। দেখেন এই যে মেরুদণ্ডের হাড়, আচ্ছা এটা দেখেন বক্সটা একটু খুলেন কষ্ট করে, দেখেন বক্সের মধ্যে আলাদা ছোট ছোট হাড় থাকতে পারে, এটা তো সব অ্যাটাচ করা, এই যে এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা করা যায় একটা। তো প্রত্যেকটা আলাদা জিনিসকে কিন্তু আমরা ভার্টিব্রা বলতেছি, বা বাংলায় যদি বলি কশেরুকা। এই যে দেন, থ্যাংক ইউ। তাহলে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করা। তাহলে মেরুদণ্ড বলতে তো আমরা পিছনের এই শির দ্বারা বা হচ্ছে কি বলি ব্যাকবোন বলি, পিছনের পিঠের একদম মাঝ বরাবর যে হাড়টা থাকে সেটাই মেরুদণ্ড। এখানে দেখেন কেমন কাটা কাটা জিনিসের মতো থাকে, এটা কিন্তু পেছন সাইডটা এরকমই থাকে, উপরে স্কিন থাকে মাসেল থাকে, এই জন্য আমরা এরকম বুঝি না। আবার যদি একটু প্রেস করেন, যারা একটু শুকনো আছে তাদের বোঝাই যাবে যে এই জায়গাটা এরকম লাগতেছে। আর সামনে দিয়ে কিরকম থাকে, সামনে দিয়ে হচ্ছে দেখেন এই ভেতর দিয়ে দেখলে বোঝা যাবে যে এটাকে বলা হচ্ছে বডি, সামনে দিয়ে কিন্তু এরকম থাকে। তাহলে এই যে পুরোটা এটা কিন্তু আলাদা করা যায়, আবার এটা আলাদা করা যায়, এটা আলাদা করা যায়। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসকে বলা হচ্ছে কি ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে দেখেন ভার্টিব্রা কি, ভার্টিব্রা হচ্ছে মেরুদণ্ডের হাড়গুলিকে ভার্টিব্রা বলে। দেখেন এখানে ছবি দেওয়া আছে, তাহলে এই যে দেখেন এই দুইটা ভার্টিব্রা এখানে, ঠিক আছে, একসাথে লাগানো। আর এখানে যদি বলি তাহলে একটা ভার্টিব্রার আলাদা আলাদা পার্ট দেখানো। তাহলে এরকম ভার্টিব্রা কতগুলো মিলে একটা মেরুদণ্ড তৈরি হয়? টোটাল ভার্টিব্রা থাকে হচ্ছে 31টা। 31টা কোথায় থেকে দেখেন, একদম ঘাড় থেকে শুরু হয়ে একদম এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই যে এই পর্যন্ত একদম। তাহলে এই জায়গাটা কোনটা, এই জায়গাটা কিন্তু ব্যাক মানে হিপ বোন বা ব্যাক সাইড আমাদের। তাহলে আমাদের ব্যাক সাইড শুরু হওয়ার আগে যে কোমরের জায়গাটা এটা, তারপরে আরেকটু উপরে যদি বলি ওইটা, তাহলে এরকম পার্ট বাই পার্ট কিন্তু আলাদা আলাদা ভাগ আছে। পিছনে যে ঘাড় অঞ্চলকে আমরা বলি গ্রীবা অঞ্চল বা নেক এরিয়া বা সার্ভাইকাল রেজিয়ন। এই জন্য রেজিয়ন অনুযায়ী পেছনের ভার্টিব্রা গুলাকে আমরা বলতেছি, মানে ঘাড়ের এক্সাক্ট পিছনে ঘাড় যতটুকু আমরা বলবো এতটুকুর মধ্যে যে 7টা ভার্টিব্রা থাকে, এই 7টা ভার্টিব্রাকে আমরা বলি হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। দেখেন 1 নম্বরে যে নাম আছে যেটা, সেটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল বলতে আমরা বুঝবো পিছনের ঘাড়। তাহলে ঘাড় শুরু হচ্ছে কোথা থেকে, মাথার নিচ থেকে পিঠের আগ পর্যন্ত। তাহলে এখানে যদি কল্পনা করেন মাথার নিচ থেকে পিঠে আগ পর্যন্ত, উপর থেকে গুনে গুনে 7টা পর্যন্ত হচ্ছে। হ্যাঁ ভার্টিব্রা বা এদিক দিয়ে তো অনেক নার্ভ যায়, ঘাড় ব্যথার সাথে নার্ভের সমস্যা থাকতে পারে। না স্পাইনাল বলতে পারবো না, স্পাইনাল বলতে পারবো না বলতে স্পাইনাল জিনিসটা আলাদা, স্পাইনাল নার্ভ সব দিক দিয়েই যায়, এটা হলো নার্ভকে আমরা বলি স্পাইনাল নার্ভ। স্পাইনাল কর্ড তো আমাদের হচ্ছে, আমি বলতেছি এটার কথা পরে আসতেছি। ধরেন এই যে এই জিনিসটা, এটা কিন্তু এই যে ভেতর দিয়ে ঢুকানো, নাহলে তো এটা দাঁড়া থাকতে পারতো না। তার মানে কি ভেতরে জায়গা আছে একটা ঢুকানোর মতো জিনিস, তাই না? জায়গা আছে তো অবশ্যই, ক্যানেলের মতো আছে, মানে একটা রাস্তা আছে লম্বা, ঠিক আছে, গর্ত আছে। এই রাস্তা দিয়ে এখন আমি এটা স্ট্যান্ড করার জন্য এটা ঢুকায় রাখছি, কিন্তু আমাদের হিউম্যান বডিতে যে জিনিসটা ভেতর দিয়ে থাকে সেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি। এটা শক্ত, কর্ডটা এত শক্ত হয় না, কর্ডটা একটু সফট হয়, কিন্তু ওটাও এরকম লম্বাই একটা কর্ড লাইক স্ট্রাকচার, লম্বা একটা স্ট্রাকচার। এবং সেটাকেই আমরা বলতেছি স্পাইনাল কর্ড, সেখান থেকে স্পাইনাল নার্ভ আসে। সেটা শুধু সার্ভাইকাল রিজিয়নে না, এই পুরাটা জুড়েই থাকে। এটা যেরকম পুরাটা জুড়ে দাঁড়ায় আছে, মাথা পর্যন্ত একটা ঠিকই দিছে, একটা সাপোর্ট দিছে, স্পাইনাল নার্ভও ঠিক এভাবে ভেতর দিয়ে একদম ব্রেইনের সাথে একদম অ্যাটাচ থাকে। পিছনে যে এখানে তো ঘাড়ের উপরে তো ব্রেইন আছে, ভেতরে ভেতরে ব্রেইনের সাথে যুক্ত থাকে এখন স্পাইনাল নার্ভটা। যখন আপনারা নার্ভাস সিস্টেম পড়বেন তখন কিন্তু ব্রেইন আর স্পাইনাল কর্ড নিয়েই নার্ভাস সিস্টেম তৈরি হয়, পড়তে পারবেন। তাহলে এই হচ্ছে গিয়ে হচ্ছে মেরুদণ্ডের হাড় পড়তেছি, তার মধ্যে স্পাইনাল জিনিসটা বুঝলাম। আর হচ্ছে উপরের যে 7টা, প্রথম 1 থেকে 7 পর্যন্ত যদি আমরা গুনে আসি, উপরের 7টা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে যদি ঘাড় ব্যথার আসলে অনেক কারণ থাকে, কিন্তু আপনি যেটা বলছেন স্পাইনাল নার্ভের প্রবলেমের জন্য হতে পারে। আচ্ছা যেটাই বললো স্পাইনাল নার্ভ যায় এখানে, সোজা কথা একটা হাতে পায়ে যে কোনো জায়গায় যে যে স্ট্রাকচার গুলো আছে, নার্ভ আছে, তারপরে মাসেল আছে, তারপরে হচ্ছে বোনস আছে, বোনসের ক্ষয় হলে আমরা জানি ব্যথা হতে পারে,
মাসেলের যদি কোনো ধরনের প্রেসার পড়ে, মাসেলের কোনো ধরনের চাপ বা ব্যথা লাগে, কোথাও পড়ে যায় কেউ, সেখান থেকেও ব্যথা হতে পারে, নার্ভ থেকেও হতে পারে। সিমটম অনুযায়ী আসলে আমরা তখন ডিফাইন করি যে কেন ব্যথাটা, তখন আমরা ডিফাইন করি ওই ব্যথা অনুযায়ী কি ওষুধ দিব। ঠিক আছে, তাহলে আমরা পড়তেছি হচ্ছে ভার্টিব্রা, তার মধ্যে সার্ভাইকাল 7টা ভার্টিব্রা আমরা পড়লাম। তাহলে প্রথম 7টার পরে যে ভার্টিব্রাটা শুরু হবে সেটাকে আমরা বলবো থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমরা কিন্তু ফার্স্ট কোশ্চেনে কি পড়ছিলাম? থোরাক্স, বুকের খাঁচার ভেতরে কি কি থাকে, কিভাবে থোরাক্স গঠিত হয়, কি কি বোনস বা হাড় থাকে। এই থোরাক্স অঞ্চলের ঠিক বরাবর পিছনে যদি আমি কাউন্ট করি, হ্যাঁ 12টাই থাকবে পিছনে। তাহলে ওই সার্ভাইকাল 7-এর পরে থোরাসিক 1 শুরু হবে, থোরাসিক ভার্টিব্রা বলবো, থোরাসিক 1 নাম্বার ভার্টিব্রা বলবো। সেখান থেকে আমি 12টা গুনলে থোরাসিক ভার্টিব্রা হবে। তাহলে ওই থোরাসিক এরিয়াটা হবে সামনে একদম থোরাক্স বরাবর। ঠিক আছে, তারপরে আসতেছে লাম্বার ভার্টিব্রা, যেটাকে আমরা কোমর অঞ্চল বলতেছি। সামনে পেট, পিছনে কোমর। তাহলে কোমরের মধ্যে যেই ভার্টিব্রা গুলো থাকবে সেগুলোকে আমরা বলি লাম্বার ভার্টিব্রা। সেই লাম্বার হচ্ছে কয়টা থাকবে? 5টা। তাহলে ওই 12টার পরে আবার যদি গুনি এদিক থেকে, ঠিক আছে, তাহলে এই 5টা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। এই যে আমরা স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেই না, বলি যে অর্ধেক অজ্ঞান করে যেটাকে স্পাইনাল অ্যানাস্থেশিয়া, সেটা কিন্তু এই কোমরের এই লাম্বার ভার্টিব্রার ভেতরেই দেওয়া হয়। মানে লাম্বার ভার্টিব্রা বলতে ভার্টিব্রাকে পায়ার্স করে না, মানে ভার্টিব্রাকে টাচ করে না। কিন্তু দেখেন দুইটা ভার্টিব্রার মাঝখানে একটু জায়গা আছে, এখানে একটা জেলির মতো জিনিস থাকে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই বরাবর হচ্ছে সুইটা ঢুকানো হয় আর কি। ঠিক আছে, এখানে ফ্লুইড থাকে, বিভিন্ন ধরনের সিএসএফ থাকে, এই ফ্লুইডের ভেতরেই এটা ইনজেক্টেবল ওয়েতে যে ও কেমিক্যালটা যেটাকে অবশ করে ফেলবে। অবশ কি করে? অবশ হচ্ছে এটার ভেতর দিয়ে যে স্পাইনাল নার্ভ যাচ্ছে, মানে স্পাইনাল কর্ড যাচ্ছে। কর্ড তো হচ্ছে একটা গাছের যেমন একটা কাণ্ড থাকে মেইন, কর্ডটা হচ্ছে এরকম মেইন। এটা থেকে এইভাবে বিভিন্নভাবে, যে দেখেন এখানে আবার ফুটা আছে, এই সাইড দিয়েও ছোট ছোট ফুটা আছে, এই ভেতর দিয়ে তো স্পাইনাল কর্ড যায় পিছনের ফুটাটা দিয়ে, আর এই সাইড দিয়ে হচ্ছে এই এই মেইন ব্রাঞ্চ, মানে মেইন জিনিস থেকে ধরেন এই পাশ থেকে একটা ব্রাঞ্চ বের হইলো নার্ভের, এই পাশ থেকে একটা ব্রাঞ্চ বের হইলো নার্ভের। ঠিক এই যে এরকম খাঁচার ভিতর দিয়ে নার্ভ যায়, গিয়ে আমাদের শরীরে বিভিন্ন শিরা উপশিরার মতো করে ছোট 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 শাখা প্রশাখা বের হয়। রক্তনালীর যেমন অনেক শিরা উপশিরা আছে, নার্ভেরও কিন্তু এরকম নালীর মতো বিভিন্ন শিরা উপশিরা আছে। কিন্তু রক্তনালীর ভেতরটা ফাঁপা থাকে, রক্ত যায় ভেতর দিয়ে, নার্ভটা এতটা ফাঁপা থাকে না, নার্ভ দেখতে হলুদ কালার হয় কিন্তু এরকম নালীর মতোই থাকে। ঠিক আছে, আর নার্ভটার ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না। তখন কি হচ্ছে স্পাইনাল কর্ড থেকে ওই অংশ থেকে কি ব্রেনের সিগন্যালটা যাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নার্ভের কাজ কি? নার্ভের কাজ হচ্ছে আমাদেরকে সেন্সেশন দেওয়া, সিগন্যাল তৈরির মাধ্যমে। যখন ওই ওষুধের কাজ হচ্ছে নার্ভের সিগন্যালিং যে ক্যাপাসিটিটা আছে সেটাকে কিছুক্ষণের জন্য অফ করে ফেলবে, কিছুক্ষণের জন্য নার্ভের কার্যকারিতা বন্ধ থাকে, যার জন্য হ্যাঁ নার্ভের কাজটাই বন্ধ করে দেয়। ঘুমের ওষুধ না এটা, এটা হচ্ছে একটা কেমিক্যাল যেটা নার্ভের উপরে কাজ করে, নার্ভকে কিছুটা সময়ের জন্য ডিপ্রেস রাখে। বন্ধ করে দেয় না, ঘুমের ওষুধটা কিছুক্ষণের জন্য নার্ভের কার্যকারিতা কিছুটা কমায়। কিছুটা কমায় বলতে কিছুটা রিল্যাক্স করে। ধরেন আপনি টেনশন করতেছেন, আপনার নার্ভ তো বেশি কাজ করবে। নার্ভ মানে তো আমাদের চিন্তা শক্তি যেটা দিয়ে করি, সেই অনুযায়ী আমাদের চিন্তা করার মানে টেনশন করার মতো শুধু। তো আমরা যখন ঘুমাই তখন আমরা একটু রিল্যাক্স থাকি, মাথা ঠান্ডা থাকে, নার্ভগুলো একটু রিল্যাক্স থাকে, এরকম আর কি। ঘুমের ওষুধটা হচ্ছে এটা। আর যেটাকে আমরা বলতেছি অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য যে ওষুধগুলো দেই সেগুলো হচ্ছে কিছু সময়ের জন্য নার্ভের কার্যকারিতা স্টপ রাখে। না, আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা হচ্ছে ঠান্ডা কাশিতে ঘুমের ওষুধটা কেন ইউজ করি? ঠান্ডা কাশিতে ঘুমের ওষুধ তো আমরা ওইভাবে ইউজ করি না। আমরা হয়তো পেশেন্টের সিমটম আকারে, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কি এরকম যে ধরেন আমরা হচ্ছে যখন কোনো যখন আমরা দেখবেন যে আমরা যে ওষুধগুলো দেই ঠান্ডা কাশির জন্য, আমরা যদি একটা অ্যালাট্রল দেই বা একটা হিস্টাসিন দেই, ঘুম আসে, এবং ঘুমের মতো যে ইফেক্টটা, হিস্টাসিন খেলে তো বেশি ঘুম আসে এবং হিস্টাসিন বেশি কাজও করে। এটা বলতে চাচ্ছেন যে কেন হচ্ছে ঘুম আসার মাধ্যমে জিনিসটা ভালো হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে এটাই, ওই নার্ভের, শোনেন আমাদের সবকিছু আমাদের চিন্তার দ্বারা। আমাদের যে অ্যালার্জির প্রবলেমটা হয় না, 75% কারণ হচ্ছে টেনশন। বিষয়টা অদ্ভুত লাগে না যে চুল কাচ্ছে, কিন্তু সেটা টেনশনের সাথে কিভাবে রিলেটেড, কিন্তু এটা আসলেই রিলেটেড। এই জন্য দেখা যায় যে অনেক কিছুর ওষুধ হচ্ছে ব্রেনকে রিল্যাক্স রাখা।
অনেক কিছুর ওষুধ। আপনি যদি আপনার ব্রেনকে রিল্যাক্স রাখতে পারেন তাহলে অনেক ওষুধ লাগবেই না। এই যে মেডিটেশন করানো হয় না, বিভিন্ন ইয়োগা প্র্যাকটিস করানো হয়, কেন? এটা করে মানুষ কিভাবে ভালো থাকে? আসলে আমাদের রক্ত চলাচল ভালো হয়, ব্রেন রিল্যাক্স থাকে, আমাদের ফিজিওলজি ভালো থাকে, ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে থোরাসিক ভার্টিব্রা পড়লাম, লাম্বার ভার্টিব্রা পড়লাম, এখন হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রা। স্যাক্রাল হচ্ছে যে এই যে এটাকে আমরা বলতেছি স্যাক্রাল রিজিয়ন। এটাকে এই ভার্টিব্রাগুলো কিন্তু একসাথে ফিক্সড অবস্থায় থাকে। দেখেন যেটা যেটা ফুটা আছে এখানে এখানে হচ্ছে গিয়ে একটা একটা করে ভার্টিব্রা কাউন্ট করা হয়, ঠিক আছে? দুই পাশে দুটো করে ফুটা আছে ঠিকই, মানে এগুলো হয় কি, এগুলো হচ্ছে এমন ভাবেই তৈরি যে এগুলো একটা একটার সাথে ফিক্সড। ধরেন উপরের এতটুকু ছিল আলাদা একটা ভার্টিব্রা, তারপরে এটা আলাদা, তারপর এটা আলাদা, কিন্তু এগুলো একসাথে ফিক্সড থাকে। স্যাক্রাল ভার্টিব্রার কাজই হচ্ছে একসাথে ফিক্সড থাকে। তাহলে এরকম স্যাক্রাল ভার্টিব্রা আছে হচ্ছে 5টা। আর কক্সিডিয়াল যেটা, কক্সিজিয়াল, ঠিক আছে, উচ্চারণ হবে কক্সিজিয়াল ভার্টিব্রা। সেটা হচ্ছে এই যে নিচের একদম নিচে দুইটা ভার্টিব্রা থাকে, এখানে ছোট ছোট ঢেউ ঢেউ মনে হচ্ছে অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে কক্সিডিয়াল ভার্টিব্রা, ঠিক আছে? এই কক্সিডিয়াল ভার্টিব্রার কারণেই কিন্তু আমরা বসতে পারি, সাপোর্ট দেয়, নাহলে আমরা বসতেই পারতাম না। সো এই হচ্ছে গিয়ে মোট ভার্টিব্রা হলো 31টা। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন সার্ভাইকাল রিজিয়ন আলাদা করে দেওয়া আছে, এতটুকু হচ্ছে ঘাড় বা সার্ভাইকাল রিজিয়ন, পাশে দাগ দিয়ে লেখা কি সার্ভাইকাল। তারপরে হচ্ছে থোরাসিক, তারপর দেখেন লাম্বার কোমরের জায়গাটা, তারপরে স্যাক্রাম, নিচে হচ্ছে কক্সিস। তাহলে অ্যানাটমি আসলে একটু কঠিন নামগুলা, কিন্তু অ্যানাটমি হচ্ছে বেসিক প্র্যাকটিক্যাল জিনিস, পড়তে মজা লাগে, কারণ কি আমাদের যা আছে তাই আমরা পড়তেছি। এই জন্য আমরা বিভিন্ন এই যে কঙ্কাল বা বিভিন্ন দামি দিয়ে পড়ে সাথে ছবি, এই দুটা জিনিস একসাথে মিলিয়ে পড়বেন সবসময়, প্রত্যেকটা সিস্টেম, তাহলে জিনিসগুলো মনে থাকবে বেশি। তাহলে আমরা এরপরে নেক্সট কোশ্চেনে যাই, সেটা কি আপার লিম্বের বোন সমূহ কি কি। তাহলে আমরা প্রথমে যেটা পড়ছিলাম, দেখেন প্রথম কোশ্চেনটাই ছিল একটা স্কেলেটনের প্রধান অংশ কি কি। তাহলে প্রথমে ছিল হেড, তারপরে গলা, মানে সরি ঘাড়, তাহলে হেড নেক একটা পোর্শন ছিল, থোরাক্স একটা পোর্শন ছিল, তারপরে কি পিছনে মেরুদণ্ড একটা পোর্শন ছিল। এখন আমরা পড়তেছি আপার লিম্ব একটা পোর্শন। আপার লিম্ব বলতে এই যে একটা হাত আঙ্গেলে যতটুকু যে যে পোর্শনটা আসে, মানে আমাদের এখান থেকে হাত পর্যন্ত, দুই পাশে দুই হাত, এটাই হচ্ছে আপার লিম্ব। আপার মানে উপরে, আর লিম্ব মানে হচ্ছে হাত। না না, শুধু হাত। ধরেন আপনার হাতটাকে উঠাইলো নামাইলো, তাহলে যতটুকু হাড় এটার সাথে রিলেটেড, এটাই হচ্ছে আপার। এবং উপরের পোর্শনে থাকে, হাত তো উপরের দিকে থাকে। লিম্ব মানেই হচ্ছে গিয়ে হাত বা পা, কিন্তু যদি আপার পোর্শনে থাকে অবশ্যই হাত, নিচের দিকে থাকলে পা। তাহলে এই আপার লিম্বসে কি কি আছে? আপার লিম্বসে হাত উঠাইতে আমাদের কি কি লাগে? তাহলে প্রথমে যে হাড়টা লাগে সেটা হচ্ছে হিউমেরাস। এই যে একটা বোনস থাকে আমাদের এই জায়গাটায়, যে বোনসটা থাকে সেটাই হচ্ছে হিউমেরাস। তাহলে হিউমেরাস আমাদের দুই হাতে দুইটা থাকে, তাহলে দুইটা। তারপরে আসতেছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে এই যে এই ছোট হাড়টা, চিকনটা ছোটটা, এটা হচ্ছে রেডিয়াস। আমাদের অ্যানাটমিক্যাল একটা পজিশন আছে যে আমরা কিভাবে দাঁড়ায় আমরা কাউন্ট করব। না ফিবুলা না, এটা হচ্ছে রেডিয়াস, ফিবুলা পায়েরটা, সেটা হচ্ছে আমরা এইভাবে দাঁড়াবো। তাহলে আমরা যদি এইভাবে দাঁড়াই তাহলে এই ভেতরের পোর্শন যেটা সেটা হচ্ছে আলনা, বাইরের পোর্শনে থাকে হচ্ছে রেডিয়াস। একটা কঙ্কালকে যদি আমি এইভাবে ধরি, দেখেন হাতটা কিন্তু আর এভাবে আছে, এভাবে আছে, তাহলে বাইরের দিকে যেটা হাতটা থাকে দেখেন এটা বাইরের দিকে আছে, তাহলে এটা হচ্ছে রেডিয়াস। আর এই লম্বাটা হচ্ছে আলনা। তাহলে আমরা মনে রাখতাম কিভাবে যে আলনা মানুষের ঘরে থাকে, তাই না? রেডিয়াস তো কিছু জিনিস নাই, আলনা তো আগে অনেকেই ব্যবহার করতো, আলনা ভেতরে থাকে আর বাইরে রেডিয়াস থাকে। তাহলে রেডিয়াস আর আলনা, তাহলে দুই হাতে দুইটা রেডিয়াস, দুইটা আলনা। তারপর হচ্ছে কার্পাল। কার্পাল কি? কার্পাল হচ্ছে, আচ্ছা এটা একটু আপনাদের দিকে ঘুরান, দেখেন হাতটা কিন্তু এভাবেই আছে, তাহলে এভাবেই হচ্ছে গিয়ে থাকে অ্যানাটমিক্যাল পজিশনটা। আমরা যদি এভাবে কাউন্ট করে অ্যানাটমিক্যাল পজিশন ধরে আমরা হাড় গণনা করি বা নির্ধারণ করি তাহলে এটা ভুল হবে, এভাবেই থাকে। তাহলে এভাবে যদি ধরি তাহলে কার্পাল বোনস হচ্ছে এই যে আমাদের এই জায়গার বোনস গুলা, দেখেন এখানে দাগ দাগ কাটা আছে, এত স্পেসিফিক বোঝা যায় না, দেখছেন কত উঁচা নিচা, শুধু এতটুকু জায়গা কল্পনা করেন। তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে কার্পাল, কার্পাল বোনস, ঠিক আছে? কার্পালের পরে যেটা আসে
শুধু এই জায়গাটা এতটুকু। হ্যাঁ, 8টা থাকে ছোট ছোট। দেখেন এখানে ইমপ্রেশন গুলা কাছ থেকে দেখলে বুঝবেন কত ছোট ছোট। এটা তো আসলে একটা ছোটখাটো কঙ্কাল, বড় সড়ো হলে প্রত্যেকটা বোনস আলাদা করে বুঝতে পারতেন। তাহলে এই যে ধরেন 2 সারিতে থাকে বোনস গুলা, এখানে 1 2 3 4, তারপর আবার 1 2 3 4 এরকম 4টা 4টা করে 8টা থাকে। এই 4টা এরকম গোলগাল থাকে না, এক একটা চেহারা এক এক রকম বিদঘুটে টাইপের হয়। দেখেন এই জন্য ইমপ্রেশন গুলো কেমন উঁচা নিচা এক একটা এক এক রকম, কিন্তু ছোট ছোট থাকে আর কি। তাহলে এই হচ্ছে কার্পাল বোনস। তাহলে কার্পাল বোনস এখানে 8টা। হ্যাঁ, রিস্ট তৈরি করে কার্পাল বোনসের সবগুলা বোনস। হ্যাঁ, এই যে রিস্ট বলতে এই জয়েন্টটাকে বলি আমরা, ঠিক আছে, এই জয়েন্টটাকে আমরা রিস্ট জয়েন্ট বলি। তো এই জয়েন্ট তৈরিতে কার্পাল বোনস লাগে, সবগুলি লাগে না যদিও, তারপরও লাগে। আবার হচ্ছে এই যে রেডিয়াস আর আলনার তো এন্ডিংটাও এই জয়েন্টে। তাহলে এই জয়েন্ট তৈরি হওয়ার জন্য দেখেন এটার মাথা লাগতেছে, এটার মাথা লাগতেছে, এখানে কার্পাল বোনসও লাগতেছে। একটা জয়েন্ট মানেই হচ্ছে 2-3টা বোনসের একসাথে হচ্ছে জয়েনিং। তো কার্পাল বোনস তাহলে এখানে 8টা, এখানে 8টা, মোট হচ্ছে 8টা 8টা 16টা। তারপর হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল হচ্ছে আমাদের হাতের এই যে পোর্শনটুকু আছে না, দেখেন এই যে পোর্শনটুকু আঙ্গুল হওয়ার আগ পর্যন্ত ধরলে একটু শক্ত শক্ত লাগে, এখানে বোনস আছে, মানে হচ্ছে এই যে এই জায়গাটা আঙ্গুল হওয়ার আগ পর্যন্ত, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, দেখেন এখানে জয়েন্ট আছে, জয়েন্টের আগ পর্যন্ত প্রথম 5টা যেই লম্বা লম্বা হাড়, সেটাই হচ্ছে মেটাকার্পাল। হ্যাঁ হ্যাঁ, এইগুলা, এই যে 1টা 2টা 3টা আমরা ধরলেই একটু শক্ত করে ধরলেই আমরা বুঝতে পারবো। তাহলে এই যে আঙ্গুলের সাথে জয়েন্ট হওয়ার আগে যে লম্বা লম্বা হাড়গুলা, এটাই হচ্ছে মেটাকার্পাল। কার্পালের পরেই মেটাকার্পাল। তারপর হচ্ছে আঙ্গুল তৈরির জন্য আমাদের যে কি আছে, এরকম দাগ কাটা আছে, তাহলে প্রতিটা একটা হাড়, এটা একটা এটা একটা এটা একটা। তাহলে আমাদের হচ্ছে আঙ্গুলের জন্য যেটা আমরা ফ্যালান্স বলি বা ফ্যালেন্স বলি, ঠিক আছে, ফ্যালেন্স, ঠিক আছে, ফ্যালেন্স। তাহলে এই ফ্যালেন্স গুলা 1 2 3 1 2 3 1 2 3 তিনটা তিনটা করে আমাদের 4 আঙ্গুলে আছে হচ্ছে 3 4 12টা, আর এখানে আছে কয়টা, 2টা। তাহলে 12টা 2টা হচ্ছে 14টা। তাহলে এক হাতে আমাদের আঙ্গুলের হাড় আছে হচ্ছে 14টা, আর এক হাতে 14টা, তাহলে 14 14 28টা। দেখেন এখানে, হ্যাঁ এখানে যে লম্বা লম্বা একটা একটা করে হাড়, প্রত্যেকটা আঙ্গুলের জন্য 5 আঙ্গুল একটা একটা, হ্যাঁ 5 আঙ্গুলের জন্য 5টা। আর আঙ্গুল একটা তৈরির জন্য ছোট ছোট গুঁড়া গুঁড়া হাড় লাগে 3টা, বড় বড় আঙ্গুলগুলোর জন্য, আর যে গুঁড়া আঙ্গুলের জন্য লাগে হচ্ছে 2টা। তাহলে 3 4 12 আর 2টা হচ্ছে 14। তাহলে এক হাতে 14টা আর এক হাতে 14টা, মোট হচ্ছে 28টা। তাহলে হাত বলতে আমরা মেইনলি এতটুকু বুঝলাম, কিন্তু হাতের দেখেন হিউমেরাসের জয়েনিং এর জন্য উপরে আরো তো বোনস লাগবে, নাহলে এটা কিসের মধ্যে আটকা থাকবে, কিসের মধ্যে জয়েন্ট ফরমেশন করবে। তাহলে সামনে যে ওই যে হাড়টা, যেটা এই যে গলার হাড়টা, এটাকে বলি আমরা হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে এটা দেখেন, এটা তো হিউমেরাস না, হিউমেরাসের তো আমাদের এই শোল্ডার জয়েন্ট, এটা তো শোল্ডার জয়েন্ট। তাহলে এই জয়েন্ট ফরমেশনের জন্য এই হিউমেরাস তো একা একা আপার লিম্ব ফরমেশন করতে পারবে না, একে ঝুলে থাকার জন্য হলেও আরো বোনসের হেল্প লাগবে। তাহলে আরো 2টা বোনসের হেল্প লাগে, এই জন্য এই 2টা বোনসকেও আমরা আপার লিম্বের বোনস হিসেবে কাউন্ট করি। সেটা কি, সেটা হচ্ছে এই যে এটা, আর দেখেন এই পিছনে আরেকটা আছে, আমাদের পিঠের দিকে একটা বোনস আছে না, হ্যাঁ। তাহলে এই পিঠের দিকে এই যে বোনসটা, এটাকে আমরা বলি স্ক্যাপুলা, আর সামনের দিকে যে বোনসটা সেটাকে বলি আমরা ক্লাভিকল। ক্লাভিকল বিউটি বোনও বলে অনেক ক্ষেত্রে, দেখবেন যারা মিস ওয়ার্ল্ড হয়, মিস ইউনিভার্স হয়, তাদের এই জায়গাটা মানে এতই শুকনো হয় যে হাতটা ভালো করে দেখা যায়, এটাকে এই জন্য বিউটি বোন বলা হয় ওদের ক্ষেত্রে। না আমাদের দেশে তো এরকম শুকনো হলে বলে কাঠি, কিন্তু হচ্ছে এরকম স্লিম হলে তো মিস ইউনিভার্স হওয়ার চান্স থাকে, তাহলে তখন তাদের এই হাতটা ভালো বোঝা যায়। এটাই হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটাই ক্লাভিকল। আর হচ্ছে পিছনে যেটা স্ক্যাপুলা, সেটা তো স্ক্যাপুলাই। তাহলে দুই পাশে 2টা স্ক্যাপুলা আর দুই পাশে 2টা ক্লাভিকল, এই মিলেই হচ্ছে আপার লিম্ব। তাহলে দেখেন ক্লাভিকল থাকে হচ্ছে একটা প্লাস একটা হচ্ছে 2টা, আর স্ক্যাপুলা হচ্ছে একটা প্লাস একটা হলো 2টা। তাহলে মোট হচ্ছে কয়টা, 64টা। তাহলে আপার লিম্বসে 2 হাত, শুধু একটা না, 2 হাত মিলে মোট হচ্ছে 64টা হাড়।
এখানে ছবি দেওয়া আছে, ছবিগুলোতে স্ক্যাপুলাটা একটু কম বোঝা যাচ্ছে। দেখেন স্ক্যাপুলাটা 3 কোণ একটা হাড়, যে পিছনে 3 কোণ একটা হাড়, যেখানে স্ক্যাপুলা আইডেন্টিফাই করা আছে। তারপরে ক্লাভিকল, ক্লাভিকল হচ্ছে এই লম্বা হাড়টা। তারপর হিউমেরাস তো আমরা বুঝতে পারছি। এলবো, এলবো মানে হচ্ছে এই কোনোইয়ের যে জয়েন্টটা, এটাকে আমরা এলবো বলি। তারপর রেডিয়াস, আলনা, থাম। থাম বলতে হচ্ছে এই যে এই আঙ্গুলকে আমরা থাম বলি, বুড়ো আঙ্গুলকে, আর এটাকে রিস্ট বলি। এই জন্য আমরা ওয়াচকে কি বলি? রিস্ট ওয়াচ, হাতে পরা। হ্যাঁ হ্যাঁ, বা যারা ছেলেরা ব্যান্ড পরে, রিস্ট ব্যান্ড গুলা। তারপরে দেখেন লোয়ার লিম্বের বোন সমূহ কি কি। লোয়ার লিম্বের বোনস হচ্ছে হিপ বোন থাকবে। হিপ বোন বলতে হচ্ছে এই যে এই দুইটা হিপ বোন। তারপরে হচ্ছে থাকবে হলো ফিমার। ফিমার কোনটা? ফিমার হচ্ছে এই যে এটা বড় হাড়টা। এটা কিন্তু হিউম্যান বডিতে অনেক বড় হয়। হ্যাঁ, সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা হাড় যদি বলি যে বডির মধ্যে সব থেকে লম্বা হাড় কোনটা, এটা হচ্ছে ফিমার। খুব শক্তও হয়, আর এই জায়গাগুলো আরো অনেক মোটা মোটা হয়। তারপর হচ্ছে প্যাটেলা। প্যাটেলা হচ্ছে এই যে ছোট হাড়টা, অনেক সময় বলে না অ্যাক্সিডেন্ট হলে বলে বাতি বাতি ভেঙে গেছে, এটা হচ্ছে গিয়ে সেটা। আর তারপরে টিবিয়া ফিবুলা। টিবিয়া হচ্ছে এটা মোটাটা, আর চিকনটা হচ্ছে ফিবুলা। তাহলে টিবিয়াও দুই পাশে দুইটা, ফিবুলাও দুই পাশে দুইটা, ফিমারও দুই পাশে দুইটা। তাহলে হাতে ছিল হিউমেরাস, পায়ের জন্য সেটার নাম হয়ে গেল ফিমার, একটা বোনস যেটা। হাতে ছিল রেডিয়াস, আলনা দুটো একসাথে, আর এখানে টিবিয়া ফিবুলা। হাতে ছিল হচ্ছে এখানে যে কার্পাল বোনস, আর পায়ের এখানকার গুলাকে আমরা বলবো হচ্ছে টার্সেল বোনস, টার্সাল, টার্সাল বোনস। তারপরে হাতে ছিল মেটাকার্পাল, তাহলে পায়ের সেম পজিশনে হবে হচ্ছে মেটা টার্সাল। এখানে মেটা টার্সাল বোনসটা ভালো বোঝাই যায় না, অনেক ছোট তো। এগুলাই হবে, যে এগুলাই হবে, এই লম্বাগুলাই হবে। কিন্তু এগুলাকে অনেক ক্ষেত্রে আবার মনে হয় আঙ্গুলের হাড়, তাই না? কারণ আঙ্গুলটা খুব কাছাকাছি তো। কিন্তু আঙ্গুলগুলাতেই হচ্ছে আরো ছোট, দেখেন ছোট ছোট ভাগ আছে, অনেক ছোট ছোট ভাগ আছে। হ্যাঁ, আর পায়ের আঙ্গুলগুলো তো অনেক ছোট ছোট হয়। মেটাটার্সাল। তারপরে ফ্যালান্স। ফ্যালান্স হচ্ছে হাতের ক্ষেত্রে যেমন 14টা 14টা ছিল, পায়ের ক্ষেত্রেও সেম 14টা 14টা 28টা। হাতের ক্ষেত্রে দুইটা এক্সট্রা বোন ছিল ওই যে হিউমেরাসটাকে সাপোর্ট করার জন্য, সেজন্য সেটার নাম ছিল কি, সেটার অ্যামাউন্ট ছিল মোট 64টা। একটা স্ক্যাপুলা আর একটা ক্লাভিকল ছিল বেশি। আর এখানে বেশি কি আছে? শুধু দুইটা হিপ বোন আছে, সেজন্য এটার সংখ্যা হচ্ছে কয়টা? 62টা। তাহলে হাতের বোনস মোট 64 আর পায়ের বোনস মোট 62। ছবিটা যদি দেখি, ছবিটা হচ্ছে পেলভিস। পেলভিস আমরা কোন জায়গাটাকে বলি? আমরা হচ্ছে এই যে হিপ বোনের ভেতরের যে জায়গাটা, সেটাকে পেলভিস বলি, আর বোনস গুলাকে বলি হিপ বোন। মানে এই যে এই জায়গাটাকে আমরা পেলভিস বলি, এই যে এই জায়গা, এই জায়গা, কিন্তু বোনস গুলাকে আমরা বলবো হিপ বোন। একটা হিপ বোন, দুটা হিপ বোন। হিপ জয়েন্ট কোনটা? হিপ জয়েন্ট হচ্ছে এই যে একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, মানে হিপের সাথে পায়ের যে জয়েন্টটা, সেটাই হচ্ছে হিপ জয়েন্ট। ফিমারের অংশ আর হচ্ছে হিপ বোনের অংশ। তারপরে হচ্ছে থাই। থাই বলতে আমরা ফিমারের এরিয়াটাকে থাই বলি। তারপর হচ্ছে নি জয়েন্ট। নি জয়েন্ট তো আমরা এই জয়েন্টটাকে বলি। প্যাটেলা হচ্ছে এটা। হুম, করা যায়, কিন্তু ওটা আগের মতো স্টেবল থাকে না। এটা অনেক দিন লাগবে, আরো ভাজি করা যায় না অনেক সময়। আর বোনস এর জয়েনিং এ অনেক সময় লাগে, এই জন্য দেখবেন প্লাস্টার রাখলে অনেকদিন রাখে। আর বোনস হচ্ছে এমন একটা জিনিস যে একসাথে পাশাপাশি রাখলেই জোড়া লেগে যায়। যদি এটা আপনি যদি পাশাপাশি মানে পজিশন অনুযায়ী না রাখতে পারেন, একটু এদিক সেদিক হয়, সেটা ওইভাবেই জোড়া নেবে। এই জন্য দেখা যায় যে আগেরকার দিনে তো হাড় ভাঙলে কবিরাজ বা কার কার কাছে নিয়ে যেত। তারা কি করতো?
হাড় ভাঙলে তো এরকম হয়ে যায়, ধরেন হাড় এরকম লম্বা হাড় ভাঙছে মাঝখান থেকে এরকম হয়ে ভেঙে সবসময় এতটুকু হয়ে থাকে, অনেক সময় যদি হালকা ভাঙে, অনেক সময় বেশি ভাঙলে কি হয় ভেঙে, কারণ হাড় তো অনেক শক্ত জিনিস, ভেঙে এরকম পাশাপাশি হচ্ছে থাকে। তখন কি করে দুইটাকে বোনসকে টান দেয়, ট্রাকশন দেয়, ইনস্ট্রুমেন্ট আছে, ট্রাকশন দিয়ে পাশাপাশি রেখে প্লাস্টার করে দেয়, বেঁধে দেয়, তখন এইভাবেই জোড়া লেগে যায়। আগেরকার দিনে ওরা হচ্ছে টান দিয়ে দিত ঠিকই, কিন্তু পজিশনিংটা এক্স্যাক্টলি তারা করতে পারতো না, কারণ তারা তো আর পজিশনিংটা বুঝে না। হ্যাঁ, কি কি দিয়ে জানি বেঁধে দিত, তাতে জোড়া তো এমনিতেই লাগবে হাড়। এখন ধরেন একটা ভাঙা হাড় নিয়ে একজন আসছে, আমি তার প্লাস্টার করাইলাম না, কিছুই করাইলাম না, তারও কিন্তু যেভাবে আছে সেভাবে জোড়া লেগে যাবে, সেটাতে সে আর হাঁটতেও পারবে না, কিছুই করতে পারবে না, মুভমেন্ট করতে সমস্যা হবে। কিন্তু না, কিন্তু হাড় একসাথে থাকলেই জোড়া লাগবে, সেটা ভালোভাবে জোড়া লাগুক আর খারাপ ভাবে লাগুক। তো এই জন্য দেখা যায় যে হাঁটা চলাফেরাতে ঠিকঠাক মতো জোড়া না লাগলে অনেক সমস্যা হয়। তারপরে দেখেন প্যাটেলের পরে যেটা আছে লেগ, আমরা তাহলে এই জায়গাটাকে পা বলতেছি লেগ। এই লেগের জন্য আমাদের হচ্ছে কি কি থাকে, টিবিয়া থাকে আর হচ্ছে ফিবুলা থাকে। টিবিয়াও মনে রাখবেন যে টিবি মানুষের কোথায় থাকে, বাসার ভেতরেই থাকে। সো টিবি থেকে টিবিয়া, ফিবুলা তো চিকন চাকন যেটা সেটাই ফিবুলা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে এই জয়েন্ট যেটা রিস্ট জয়েন্ট হাতে যেরকম, পায়ে সেটাকে আমরা বলতেছি অ্যাঙ্কেল জয়েন্ট। তারপরে এই যে এই পুরাটাকে আমরা বলতেছি ফুট, নিচের যে পাটা সেটাকে আমরা বলি ফুট বা পায়ের পাতা বা পা আর কি। আর টার্সেল দেখেন, প্রথমে হচ্ছে টার্সেল, তারপর মেটাটার্সেল, তারপর হচ্ছে কি ফ্যালাঞ্জেস। দেখেন ছোট ছোট গুলাই ফ্যালাঞ্জেস, আর যে লম্বা লম্বা এগুলো হচ্ছে মেটাটার্সেল, এই যে লম্বা লম্বা গুলা মেটাটার্সেল। আচ্ছা, তাহলে আমাদের স্কেলেটাল সিস্টেম শেষ হয়ে গেল। এই সিস্টেমটা আপনারা একবার জাস্ট রিডিং দেন, দেখেন কোনো বোনস বুঝতে সমস্যা হয় কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা নার্ভাস সিস্টেম শুরু করব। এটা হচ্ছে ফ্যালান্স। হ্যাঁ, বা ফ্যালেন্স, ফ্যালান্সও বলতে পারেন, ফ্যালেন্সও বলতে পারেন। আপনাদের সাথে মনে হয় আমার আজকে ফার্স্ট ক্লাস না? আমার নাম হচ্ছে ডক্টর আনিকা, লেখা আছে মনে হয় না? এর আগে আপনাদের কোন ম্যাডামের ক্লাস হয়েছে মনে আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হাড় ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা হচ্ছে যে ডক্টরের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে ওই জায়গাটাকে ইমোবিলাইজ করা, মানে জায়গাটা যাতে বেশি মুভমেন্ট না করে। যে জায়গাটা হচ্ছে ভেঙে যাবে, বা প্রথমে তো আর আমরা বুঝবো না ভেঙে গেছে কিনা, হয়তো একটা হিস্ট্রি থাকবে যে সে পড়ে গেছে, বা তার হচ্ছে এই জায়গাটার মধ্যে অনেক ব্যথা, অনেক বেশি ব্যথা থাকে, জায়গাটা ফিক্সড হয়ে যায়, জায়গাটা সে মুভ করতে পারে না। প্লাস হচ্ছে ওই জায়গাটা খুবই টেন্ডার থাকবে, মানে হচ্ছে চাপ দিতেই পারবে না। এমনিতে তো ব্যথা ব্যথাই, আপনি যদি হালকা একটু টাচও করতে চান সে চিৎকার করে উঠবে, তারপর ফুলে যাবে অনেক বেশি, জায়গাটা লাল হয়ে থাকবে। তো এইসব দেখে মোটামুটি আমরা গেস করি যে হয়তো ফ্র্যাকচার হতে পারে, সাথে যেহেতু পড়ে গেছে। তারপরে আমরা কি করব, ওই জায়গাটাকে আমরা ওইভাবেই রেখে আমরা ডক্টর পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে এসে হচ্ছে আমরা কি করব, বেশি যেটা করতে পারেন আরো সেটা হচ্ছে ঠান্ডা বরফ বা ঠান্ডা পানি দিতে পারেন জায়গাটায়, তাহলে কি হবে ব্যথাটা কিছুটা কমবে, কিছু সময়ের জন্য আর কি। তারপরে ডক্টরের কাছে আনলে তো ডক্টরই এক্সরে করতে দিবে, এক্সরেতে যদি ফ্র্যাকচার আসে তাহলে প্লাস্টার করে দিবে। ওই যে হাড়ের ক্ষয় থাকতে পারে, ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব থাকতে পারে, কারণ হাড় তৈরির জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, কার্টিলেজ ক্ষয় হতে পারে। আবার আর্থ্রাইটিসের প্রবলেম থাকতে পারে, আর্থ্রাইটিসের প্রবলেম থাকলে জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে, যার জন্য হচ্ছে জয়েন্টটা আমরা মুভ করতে পারি, তো ফ্লুইডে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তখন হচ্ছে ব্যথা হতে পারে। নড়তে চড়তে কষ্ট তো কষ্ট, কন্টিনিউয়াস ব্যথাও থাকে। হুম, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বেশি তাড়াতাড়ি হাড়ের ক্ষয় হয়। হ্যাঁ, 45 বছরের উপরে গেলেই হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি। ক্যালসিয়াম আসলে বেশি খাওয়া ঠিক না, 1 মাস। হ্যাঁ, হ্যাঁ, ক্যালসিয়াম তো একটা ক্রিস্টাল টাইপের, ক্যালসিয়াম বেশি খেলে কি হয় অনেক সময় স্টোন তৈরি হয়ে যায় কিডনিতে বা ব্লাডারে।
মানে ব্লাডার বলতেছি, গল ব্লাডার আর কি, ইউরিনারি ব্লাডার না। বছরে 1 মাস 2 মাস না, বছরে কয়েক মাসই খাওয়া যাবে, কিন্তু টানা 3 মাস 4 মাস 6 মাস খাওয়া ঠিক না। একবার দিলেন আপনি ধরেন 1 মাসের জন্য, আর তাকে আপনি সাজেশন করবেন অবশ্যই দুধ দুধ খাওয়ার জন্য, যে ক্যালসিয়াম জাতীয় খাবার জন্য। ন্যাচারালি ক্যালসিয়াম হলে সেটা বেশি ভালো ওষুধ খাওয়ার থেকে। আর যেটা বলবেন সেটা হচ্ছে ভিটামিন ডি খাওয়ার জন্য। ভিটামিন ডি আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। যে আমরা তো রোদে বেশি যাই না, বা হচ্ছে রোদে যেতে চাই না, তারপরে সান স্ক্রিন ইউজ করি, সান প্রোটেকশন ইউজ করি, কিন্তু সান থেকে একদিক থেকে ক্ষতিকর রশ্মি আমাদের বডিতে আসতেছে ঠিকই, আরেকদিকে ভিটামিন ডিও কিন্তু সান থেকেই আসে। তো এই জন্য আমাদের প্রেক্ষাপটে যেই হচ্ছে আপনারা যেই টেস্ট করাতে যান ভিটামিন ডি এর লেভেল দেখবেন যে কম আছে, মানে ছেলেদেরও কম থাকে, তাহলে মেয়েদের তো আরো কম থাকবেই। এর জন্য ব্যথা ট্যাথা শরীরে বেশি হয়। নার্ভাস সিস্টেম স্টার্ট করব, কোনো প্রবলেম নেই তাহলে। স্কেলেটাল সিস্টেম, আচ্ছা তাহলে নার্ভাস সিস্টেম মানে হচ্ছে স্নায়ুতন্ত্র। সিস্টেম মানে তো তন্ত্র আমরা জানি, আর নার্ভাস মানেই হচ্ছে নার্ভ, মানেই হচ্ছে স্নায়ু। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, ডিফাইন নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কি? দেহের যে সিস্টেম দ্বারা মনিটরিং এবং কোঅর্ডিনেশনের কাজ সম্পাদিত হয়। মনিটরিং মানে তো আমরা জানি আমাদের ব্রেইন সবসময় মনিটর করে, এই কাজটা করতে পারছি কিনা, এই চিন্তাটা করলাম কিনা, চিন্তা অনুযায়ী কাজ করলাম কিনা, এটা মনিটরিং। আর কোঅর্ডিনেশন মানে কি? কোঅর্ডিনেশন মানে আমাদের ব্রেইনের চিন্তা এবং তার সাথে মিলিত কাজ। হ্যাঁ, সংযোজন। আমি চিন্তা করলাম আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাব, আমি যেতে পারলাম কিনা। আমি যদি সুস্থ স্বাভাবিক স্নায়ুতন্ত্রের মানুষ হয়ে থাকি তাহলে অবশ্যই আমি যেটা চিন্তা করব আমি সেটা করতে পারবো, ওয়ার্কিং গুলা। কিন্তু যদি একটা প্যারালাইজড মানুষ হয়, সে চিন্তা করলেও সে হাঁটতে পারবে না, সে চিন্তা করলেও সে ওই যে জায়গায় নার্ভের প্রবলেম থাকবে, যেই মাসেলে বা যেই পজিশনে, সে সেই পজিশনেই থাকবে, সে হচ্ছে কোঅর্ডিনেশনের কাজটা করতে পারবে না। আমরা বলি হচ্ছে আমরা যখন হচ্ছে কম্পিউটারে ভুগি, সেটা হচ্ছে মাইন্ড এবং হচ্ছে ব্রেন দুইটাই যখন এক হয় না, এক হয় না, তখন হচ্ছে কনফিউশন, এটা বিষয়ে যে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে এটা করবো কি করবো, ইনডিসিশনে ভোগা। সেটা কি হচ্ছে মাইন্ড এবং হচ্ছে ব্রেন সিগন্যাল অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে না, বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে না, তার মানে যাচ্ছে না মিনিংস আপনি দিতে পারছেন না। মাইন্ড মানে মাইন্ড যেভাবে বলতেছে ব্রেন হয়তো নিতেছে না, বা ব্রেন যেভাবে যাচ্ছে মাইন্ড যেভাবে বলতেছে না। ব্রেইন আর মাইন্ড কিন্তু আলাদা কোনো জিনিস না। না, আপনার চিন্তা শক্তির যে আপনার যে শক্তিটা, চিন্তা শক্তি, এটাই ব্রেন। আপনার নিজস্ব ব্রেন খাটায় বা আপনার নিজস্ব চিন্তা দ্বারা আপনি কাজ করবেন, কিন্তু তারপরও হচ্ছে করতেছে না, মানে আমি চিন্তা করতেছি যে আমি কাজটা করব কিন্তু আমি করতে পারছি না, এটাই হচ্ছে যে সমন্বয় হচ্ছে না, সেটা কিন্তু কনফিউশনে থাকতেছি, তখন ইনডিসিশনে ঘুরতেছি। আলাদা কিছু নাই, কিন্তু আমি তারপরও পারবো না, কনফিউশনে থাকবো। আমার ব্রেইনেই কনফিউশনে থাকতে পারে, আমার চিন্তা আমি করলাম কিন্তু আমি কাজটা করতে পারলাম না, দ্যাট মিনস আমি কনফিউশনে ভুগতেছি, আমি ইনডিসিশনে ভুগতেছি। সেটা কেন হয়? সেটা যখন আপনার ব্রেইন যখন ডিপ্রেস থাকে, আপনি যদি কোনো কারণে স্ট্রেস থাকেন, টেনশনে থাকেন, তখন কি হয়, আপনি যতই ব্রেইনকে বুঝান, ব্রেইন আপনার কথা শুনতে চায় না। মানে যেটাকে আপনি মাইন্ড বলতেছেন সেটাই হচ্ছে আপনার নিজস্ব সিগন্যালটা, নিজস্ব চিন্তা। হ্যাঁ, যেটা আপনি ব্রেইনকে সিগন্যাল পাঠাচ্ছেন যে আমার এটা করা উচিত, আমি এটা করতে চাই, কিন্তু আপনি পারতেছেন না, তখন ব্রেইন কথা শুনে না। আমাদের মনে হয় না যে আমরা এই কাজটা করলাম না, দূর করতে ইচ্ছা হইলে করা উচিত ছিল, করতে পারলাম না। হয়তো আমাদের শরীর দুর্বল থাকে বা আমাদের মেন্টালিটি আপসেট থাকে, ডিপ্রেস থাকে, এই জন্য পারি না, ইনডিসিশনে ভুগি। নার্ভাস সিস্টেমের অংশসমূহ কি কি দেখেন? নার্ভাস সিস্টেমের অংশসমূহ হচ্ছে ব্রেইন, স্পাইনাল কর্ড। তাহলে যেটা বলছিলাম যে মেইন হচ্ছে কি ব্রেইন আর স্পাইনাল কর্ড। তাহলে ব্রেইন থাকে মাথা খুলির ভিতরে পুরোটা। ব্রেইন কিভাবে থাকে? গরুর ব্রেইন দেখছেন না, দুই পাশে দুইটা পোর্শন থাকে কিন্তু একসাথে এরকম। হ্যাঁ, মগজ যেটা আমরা খাই মজা করে। মানুষের ব্রেইনও কিন্তু সেম, ঠিক আছে? আর হচ্ছে গরুর ব্রেইন আর মানুষের ব্রেইন সেম, কিন্তু কথা হচ্ছে মানুষকে আমরা গরু বলে খেপাই যদি একটু ডাল টাইপের হেড হয় বা একটু চিন্তা ভাবনা যদি বলদ টাইপের করে, আমরা বলি গরু। কিন্তু আসলে গরু বলা উচিত না। মানুষ তো আচ্ছা, আশরাফুল মাখলুকাত বলা হচ্ছে চিন্তা শক্তির উন্নতির কারণেই মানুষ গরুর তুলনায় ভালো ডিসিশন, চিন্তা শক্তি ভালো করতে পারে, কিন্তু ব্রেইনের স্ট্রাকচারটা দেখতে একই রকম, ঠিক আছে? তাহলে এই ব্রেইনটাকে আমরা বলতেছি ব্রেইন। আর ব্রেইনের পরে আর একটু সফট অংশ থাকে মাথার পিছনের অংশে, ঠিক আছে? ব্রেইনের সাথে লাগানো থাকে হচ্ছে স্পাইনাল কর্ড।
স্পাইনাল কর্ডটা যখন এই পিছনে ব্রেন থেকে মানে মাথার খুলির ভেতর থেকে নিচের দিকে নামে ঘাড় হয়ে, তখন সেটা একটা লম্বা আকৃতির স্ট্রাকচার হয়ে নামে। কিন্তু ব্রেনের সাথে গিয়ে সে আবার একটু গোলাকার হয়ে, যেটাকে আমরা আরো আরো পার্টে বলি, যে পন্স বলি, মেডুলা বলি, এগুলো আরো ছোট ছোট নাম আছে, ওগুলো নামে কনভার্ট হয়ে ব্রেনের সাথে অ্যাটাচ থাকে। তাহলে স্পাইনাল কর্ড হচ্ছে গাছের ধরেন গোড়া থাকে একটা, গোড়া থেকে লম্বা হলো গাছটা, এটা হচ্ছে ধরেন ব্রেন আর স্পাইনাল কর্ড, বা হচ্ছে নিচেরটা ধরেন স্পাইনাল কর্ড আর সাথে হচ্ছে মেইন শাখা প্রশাখায় দুদিকে দুটো গেল, এটা হচ্ছে ব্রেন। এখন ব্রেন উপরের শাখা প্রশাখা থেকে তো মানে উপরের যে দুটা ডাল গেল গাছের, এই ডাল থেকে তো আরো ব্রাঞ্চেস বের হইলো, যেখানে পাতা টাতা আছে, সেটাকে আমরা বলতেছি ব্রেন থেকে আসা যে নার্ভ, সেই নার্ভগুলোর নাম হলো ক্রেনিয়াল নার্ভ। দেখেন এখানে আছে ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া, মানে ব্রেন থেকে এরা ব্রাঞ্চ হবে। আর যেটা গাছের কাণ্ড বললাম বা স্পাইনাল কর্ড বললাম, সেখান থেকে যে বললাম যে এই জায়গাতে দুই পাশে দুটো করে ব্রাঞ্চ আসতেছে, গাছের তো সাধারণত এরকম ব্রাঞ্চ হয় না, কিন্তু স্পাইনাল কর্ডের এরকম ব্রাঞ্চ হয়। গাছের মানে লম্বা কাণ্ডটার তো এত ব্রাঞ্চ হয় না, হয় শুধু উপরের দিকে। তাহলে এই মানুষের শরীরে নিচের দিকে যেটা নামে স্পাইনাল কর্ড, সেটার যে ব্রাঞ্চগুলো হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাল নার্ভ। তো এই স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া। তাহলে এই যে ব্রেইন আর স্পাইনাল কর্ড এবং ব্রেইন থেকে আসা নার্ভ এবং স্পাইনাল কর্ড থেকে আসা নার্ভ, এই চারটা অংশ নিয়েই মূলত হচ্ছে নার্ভাস সিস্টেম তৈরি হয়। এখন আমরা পড়বো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ কাকে বলে। তাহলে অলরেডি আমরা বুঝে গেছি ক্রেনিয়াল নার্ভ মানে ব্রেন থেকে উৎপত্তি হবে। দেখেন যে নার্ভগুলি ব্রেন থেকে উৎপত্তি হয়েছে তাদেরকে আমরা ক্রেনিয়াল নার্ভ বলি। মনে রাখার সুবিধার জন্য বলি যে আমাদের যে মাথার খুলি আছে না, খুলিটাকে আমরা মেডিকেল টার্মে বলি হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়াম তার মানে কি ব্রেনের কাছে তো খুলিটাই থাকতেছে, তাহলে সেটার নাম অনুযায়ী ব্রেন থেকে আসা নার্ভগুলোর নাম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে, আর হচ্ছে স্পাইনাল কর্ড থেকে যেটা আসে সেটার নামের সাথেও মিল আছে, স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া। তাহলে মাথার ডাইরেক্ট ক্রেনিয়াল নার্ভও সারা শরীরে যাবে, আবার স্পাইনাল কর্ডও সারা শরীরে যাবে। কিন্তু আমাদের ঢাকা যেমন একটা সেন্ট্রাল পোর্শন, ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেটাও ঢাকা কেন্দ্রিক। ধরেন আমরা গাজীপুর সিটি বলি, কিন্তু সেটাও তো ঢাকার মধ্যেই আমরা ধরি, প্রায় ঢাকা ডিভিশনের মধ্যেই ধরতেছি। তাহলে সেই জন্য আমরা এটাকে সেন্ট্রাল পোর্শন বলি। তাহলে ব্রেইনের এরকম একটা সেন্ট্রাল পোর্শন আছে, সেটা কি মানে মাথা নার্ভাস সিস্টেমেরও একটা সেন্ট্রাল পোর্শন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেটা হচ্ছে ব্রেইন এবং ব্রেইন থেকে আসা যে নার্ভগুলো ক্রেনিয়াল নার্ভ মিলে যে নার্ভাস সিস্টেমটা, মানে নার্ভাস সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা লিখে রাখেন এখানে, এটা এখানে নাই কিন্তু এটা আপনাদের সাজেশনে সেন্ট্রাল সিএনএস পিএনএস। ও হ্যাঁ, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর হ্যাঁ চিত্রে আছে দেখেন, আর হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল মানে আমরা বুঝি যে কোনো জায়গার কেন্দ্রবিন্দুকে আমরা সেন্ট্রাল বুঝি। তাহলে ব্রেইন তো আমাদের মেইন কেন্দ্রবিন্দু, ব্রেইন থেকে স্পাইনাল কর্ড আসতেছে নিচের দিকে, সেটা হচ্ছে পরে, আগে তো মাথা। তো এই জন্য এটাকে আমরা বলতেছি সেন্ট্রাল, এবং এটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে বড় হাতের সি, যার নাম হচ্ছে সেন্ট্রাল, এন তে নার্ভাস, এস তে সিস্টেম, সিএনএস। আপনাদের যে সাজেশন দিবে যখন মানে অ্যানাটমি শেষ হওয়ার পরে বা পরীক্ষা আগে আগে কিন্তু আপনাদের একটা সাজেশন দেওয়া হবে, হ্যাঁ এটার উপরে আবার সাজেশন দিবে। কিন্তু সাজেশন দেখলে আপনার সাজেশন মনে হবে না, সাজেশন দেখলে মনে হবে যে বইয়ের সব কোশ্চেনই উঠাই দিয়েছে। উল্টা আরো কিছু কিছু ঘোরানো পেঁচানো টাইপের কোশ্চেন থাকে, যেটা হচ্ছে ডিরেক্টলি বই অ্যান্সার পাওয়া যায় না, হয়তো আপনি পড়ছেন কিন্তু হচ্ছে আশেপাশে। কিন্তু এগুলো নিয়েও টেনশনের কারণ নাই, কারণ এগুলো আমরাই আপনাদেরকে সলভ করে দিব, সাজেশন সলভের আলাদা ক্লাস হবে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে ডিরেক্ট কোশ্চেন নাই, কিন্তু আমি তা বোঝানোর জন্য বলতেছি কারণ সাজেশনে আছে। সিএনএস আর পিএনএস কি, ডিফাইন সিএনএস, ডিফাইন পিএনএস। তাহলে সিএনএস মানেই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে সেন্ট্রাল পজিশনে যে অংশটা থাকে সেটা হচ্ছে ব্রেইন, আর ব্রেইনের থেকে আসা ক্রেনিয়াল নার্ভ। এই দুইটা পোর্শন নিয়ে আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত হয়। তাহলে সেন্ট্রাল বা সিএনএস এর পাশে কি লিখে রাখেন, ব্রেইন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ তাহলে
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেইন, আর ব্রেইন থেকে আসা ক্রেনিয়াল নার্ভ। তাহলে তারা সাপ্লাই দিবে কাকে? তারা বডির সেন্ট্রাল পোর্শনকে সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়া মানে কি? মানে তারা কোন অংশের কাজ করবে? যেমন ধরেন ঢাকার ভিতরে যে ওয়াসা, সেটা তো ঢাকাকেই সাপ্লাই দেবে, ঢাকার বাইরের অঞ্চলগুলোতে তার ওয়াসার সাপ্লাই নেই। তাহলে নার্ভ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে বডির সেন্ট্রাল পোর্শন বা ব্রেইনের মধ্যেই থাকবে, এবং ব্রেইনের আশেপাশের কাজগুলা বা যেই কাজগুলো আমরা শুধু ব্রেইনের চিন্তা দিয়েই করি, সেই কাজে হেল্প করবে হচ্ছে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। যেমন ধরেন আমরা যে চিন্তা করি সেটা ব্রেইনের নার্ভ থেকে করি। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে আমাদের নিঃশ্বাস নিচ্ছি ছাড়তেছি, সেটা আমাদের ব্রেইন কন্ট্রোল করে। আমরা যে কথা বলতেছি সেটা আমাদের ব্রেইন কন্ট্রোল করে। যদি এই নার্ভগুলোর ফাংশন কোনো কারণে নষ্ট হয়, দেখবেন যে স্ট্রোক করা পেশেন্ট, ব্রেইনে স্ট্রোক করে না, স্ট্রোক করা পেশেন্টদের কি হয়, যে কথা বলতে পারে না, তাদের কিন্তু এই প্রবলেমগুলো হবে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে আমরা বুঝবো হচ্ছে স্পাইনাল নার্ভ। তাহলে কোমর দিয়ে যেটা বা পিঠ দিয়ে যেটা নামতেছে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। সেই স্পাইনাল কর্ড থেকে যে ব্রাঞ্চগুলো আসতেছে, মানে স্পাইনাল কর্ড এবং স্পাইনাল নার্ভ, এই দুইটাকে আমরা একত্রে বলি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পাশে লিখে রাখেন যে স্পাইনাল কর্ড আর হচ্ছে স্পাইনাল নার্ভ। সেন্ট্রালটা হচ্ছে ব্রেইন আর ক্রেনিয়াল নার্ভ, আর পেরিফেরাল হচ্ছে স্পাইনাল কর্ড অ্যান্ড স্পাইনাল নার্ভ। মানে আসলে হচ্ছে দুইটার কম্বিনেশন থাকে। সব কাজ ব্রেইন এবং স্পাইনাল কর্ড মিলেই করে। মোটর ফাংশন আছে, সেন্সরি ফাংশন আসে, যে জিনিসগুলো আমরা সেন্স করি, ফিল করি, সেগুলো হচ্ছে গিয়ে সেন্সরি ফাংশন বলি। সেটা হচ্ছে ব্রেইন থেকেও আসে অনেক ক্ষেত্রে, স্পাইনাল কর্ড থেকেও আসে। মানে বিশেষ বিশেষ জায়গার জন্য বিশেষ বিশেষ ফাংশন আছে আলাদা আলাদা। দেখেন এখানে যে ছবি আছে, মাথার পাশে লেখা কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে ব্রেইন লেখা। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম দেখেন যেখানে লেখা, সেটা স্পাইনাল কর্ড থেকে দেখেন নিচ বরাবর আসছে, এবং এই স্পাইনাল কর্ডে যে বুকের খাঁচার হাড়গুলো দুই পাশ থেকে দেখা যাচ্ছে, এখানে লেখা কি? গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন মানে হচ্ছে মানে নার্ভেরই একটা জায়গাকে আমরা গ্যাংলিয়ন বলি, যে জায়গাটা থেকে নার্ভ শুরু হয় সেখানে গ্যাংলিয়ন বলি। তাহলে এখান থেকে কি হয়, নার্ভের সাপ্লাইগুলো যায় যখন, তখন হচ্ছে সেটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলি, স্পাইনাল নার্ভ। গ্যাংলিয়ন আপনাদের কখনোই আসবে না, এটা তো মনেও রাখা লাগবে না। জাস্ট দেখেন যে নিচের পোর্শন থেকে আমরা বলতেছি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বডি সেন্ট্রাল পোর্শন থেকে যখন দূরে চলে যাবে তখনই সেটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতেছি। তাহলে আমাদের নার্ভাস সিস্টেমও শেষ হয়ে গেল।